আসসালামু আলাইকুম। আমি মোবারক হোসেন চকদার। আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর গণিত প্রশ্নটি সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 17 এপ্রিল 2026। তো শুরুতেই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করছি এবং সংক্ষেপে ব্যাখ্যা করব। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তাহলে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? আমরা জানি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এই 4টা অপশনে ছিল। তাহলে ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়। আর ভাজক যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আর ভাগফল ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায় তাকে ভাগফল বলা হয়। আর ভাগশেষ হচ্ছে ভাগ করার পর যে অবশেষ থাকে, অর্থাৎ ভাগ করার পর যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে বলা হয় ভাগশেষ। তাহলে আমি 25 লিখলাম, 25কে 4 দ্বারা ভাগ করলাম, 4 6 24, তাহলে কত হয়েছে? ভাগশেষ 1। এখন এখানে ভাজ্য কত? আচ্ছা, এটা হচ্ছে ভাগ শেষ, এটা হচ্ছে ভাগফল। আচ্ছা, এই ভাজ্য এবং ভাজক, তাহলে কোশ্চেনটা কি? কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, কোন সংখ্যাকে, তাহলে কাকে ভাগ করা হচ্ছে? এখানে 25কে। কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাহলে কোন সংখ্যাটা দ্বারা ভাগ করা হচ্ছে? এখানে 4কে। তো এই যে 4কে ভাগ করা হয়েছে, তাহলে কি বলছে? কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাকে বলে ভাজক। 2 নং প্রশ্নটা 2 নং প্রশ্নটা চাইলে আমি 10 সেকেন্ডে সমাধান করতে পারি অপশন দেখে দেখে। আপনাকে কিন্তু এক মার্কের জন্য বৃত্তি পরীক্ষায় সময় থাকবে 1.5 মিনিট, অর্থাৎ আপনাকে এই 1.5 মিনিটের মধ্যে একটি কোশ্চেন সলভ করতে হবে। তো 1 মার্কের আনসার আপনাকে সলভ করতে হবে। এখন আপনি চাইলে, আপনি যদি কৌশলী হন, 5টা প্রশ্ন কিন্তু আপনি চাইলে 2-3 মিনিটে সমাধান করতে পারবেন। আপনি আরো সময় এখান থেকে সেভ করতে পারবেন। আমরা 2 নংটা দেখি কিভাবে 10 সেকেন্ডে করা যায়। আপনি অপশন চেক করবেন। আচ্ছা, সমান চিহ্ন আছে মানে কি? আপনাকে বুঝতে হবে বাম পাশ এবং ডান পাশ অলওয়েজ সমান হবে। আচ্ছা, এখানে যদি 60 থাকতো, এই পাশেও কিন্তু 60 হইতো। মানে সমান দিয়ে দিছে মানে কি? বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ এই পাশে এটা বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। সমান আছে মানে কি? বাম পক্ষ ডান পক্ষ কি সমান হবে, অর্থাৎ এই পাশে 28 হয়েছে, এই পাশেও 28 হবে। আপনি যখন অপশন চেক করবেন, ধরো আমি এখানে 4 বসাইলাম, কর মান যদি 4 হয়, 6 আর 4 কত? 10, 4 10 কত? 40, 28 তো হয় নাই। কর মান যদি আপনার 7 হয়, 6 আর 7 কত? 13, 4 13 কত? 28 হবে? হবে না। আমি তো কর কর মান যদি আমি 1 বসাই, দেখেন 6 আর 1 কত? 7, 4 7 28। আপনি চাইলে এটা 10 সেকেন্ডে সলভ করতে পারেন অপশন বসিয়ে। আর আপনি যদি বড় করে করেন তাহলে একটু সময় লাগবে। বড় করে করলেও আপনি আশা করি 1-1.5 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। তাই বড় করে কিভাবে করব আমরা একটু দেখি। তাহলে 4 গুণ 6 যোগ ক সমান কত? 28। তাহলে এটা কিভাবে সমাধান করবেন? দেখেন 6 যোগ ক 28। 4 এই পাশে কি আছে? আমি বলছি একটি কথা মনে রাখবেন, সামনে কোনো চিহ্ন নাই মানে কি? গুণ অথবা যোগ চিহ্ন আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ সামনে কি গুণ অথবা যোগ, যোগ এটা থাকে, এটা আমি ধরবো আমার অঙ্কের প্রয়োজনে। আমার কখনো গুণ ধরবো, কখনো কি ধরবো? যোগ ধরবো। তাহলে এখন এটা যেহেতু এই পাশে গুণ আছে, তার মানে কি আমাকে এখানে যোগ ধরা যাবে না, গুণ ধরতে হবে। তাহলে এই সামনে যদি গুণ হয়, তাহলে ওই পাশে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে বা 6 যোগ ভাগ করলে কত হবে? 4, 4 সাথে 28, বা ক সমান সমান 7। এই যে এখন এই পাশে যোগ, তার মানে এই পাশে আমি কি ধরবো? এখন যোগ ধরবো। এখন কিন্তু গুণ ধরা যাবে না। এই পাশে যদি যোগ থাকে, 6 যোগ আছে, ডান পাশে গেলে কি হবে? অর্থাৎ সমান, আমরা জানি সমান সমানের এই পাশ আর ও পাশ চিহ্ন পরিবর্তন হয়। এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হবে, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে কি হবে? যোগ হবে। এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ হবে, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ হবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে। 6 এই পাশে যোগ আছে, সমান সমানের কি ডান পাশে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে সুতরাং কর মান কত? 1। তাহলে অপশন কত? 1। আপনি চাইলে অঙ্ক করেও সমাধান করতে পারেন, চাইলে অপশন চেক করে করে আপনি সমাধান করতে পারেন। আপনি কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে পারতে হবে, এটা হচ্ছে মূল কথা। এরপর আমরা যদি 3 নং কোশ্চেনটা যাই, বলছে 18 এর গুণনীয়ক কয়টি? তাহলে 18 এর গুণ, আমরা যদি 18 দিই, আমরা যদি নরমালি বের করি, তা 18 কি এক এক দেওয়া যায়। গুণনীয়ক মানে কি? নিঃশেষে বিভাজ্য। কোন সংখ্যাগুলো ভাগ করলে নিঃশেষে বের করলে 1 দেওয়া যায়।
2 দেওয়া যায়, হ্যাঁ 9 দোকানে 18, 3 দেওয়া যায়, 3 6 18, 4 দেওয়া যায় না, 4 দেওয়া যায় না, 4 4 16, 4 5 20, 5 দেওয়া যায় না, 6 দেওয়া যায়, 3 6 18, 7 দেওয়া যায় না, 8 দেওয়া যায় না, 9 দেওয়া যায়। ও মনে মনে রাখবেন, যে সংখ্যাটার গুণনীয়ক বের করবেন, অর্ধেক বের করার মানে অর্ধেক যদি আপনি নির্ণয় করতে পারেন, যে অর্ধেক 18 অর্ধেক কত 9, এরপরে যে সংখ্যাটা আছে এটা লিখে ফেলবেন, তাহলে মোট গুণনীয়ক কয়টি হয়েছে? 1 2 3 4 5 6, 18 এর গুণনীয়ক হচ্ছে 6টি। এরপর হচ্ছে 8 0 4 12, সংখ্যা 4টির গড় কত? এখন এখানে কিন্তু শূন্য হিসাব করতে হবে, শূন্য সহ। এখন আপনি অঙ্ক না করে মুখে মুখে করতে পারেন। 12 আর 8 কত? 20, 20 আর 4 কত? 24, তাহলে 1 2 3 4, 24 ভাগ 4 কত হচ্ছে? 24 ভাগ কত? 4, তাহলে 4 6 24। এটা মুখে মুখে আপনি করতে পারেন, অঙ্ক করার প্রয়োজন নাই রাফ পেজে, এতে সময় নষ্ট হবে। এরপর হচ্ছে 7 ভাগের 12 ভাগ 4 সমান কত? তাহলে 5 নং যে কোশ্চেনটা সলভ করি, কত হইছে? 7 ভাগের 12 ভাগ হইছে কত? 4, বা তাহলে 7 ভাগের 12, তাহলে ভাগ যেহেতু আছে, এটাকে কি করতে পারি আমি? উল্টে দিতে পারি। আচ্ছা, নিচে কিন্তু মনে মনে একটা কি আছে? 1 আছে, অর্থাৎ হর একটা 1 আছে। যে কোনো সংখ্যা যদি ভগ্নাংশ না থাকে, তাহলে সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে এটা আপনাকে ভাগ যে আছে, এটাকে আপনাকে গুণ করতে হবে। গুণ করলে সংখ্যা মানে সংখ্যার পজিশন চেঞ্জ হবে, অর্থাৎ লব যাবে হরের জায়গায়, হর আসবে লবের জায়গায়। তাহলে 1 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 4। এখন 4 দিয়ে যেটা ভাগ করেন, 3 4 12, তাহলে কত হইছে? 7 ভাগের 3। তাহলে অপশন হচ্ছে 7 ভাগের 3। 6 নং বহু নির্বাচনী প্রশ্নটা তুই দেখি। 250 টাকার 90% সমান কত টাকা? এটা আমি পরীক্ষার আগে একটি ক্লাস নিয়েছিলাম, শতকরা থেকে কয়েক সেকেন্ডে এমসিকিউ সমাধান। এখান থেকে মাত্র 6টি টাইপের প্রশ্ন পড়িয়েছিলাম, বা 6টি টাইপের নিয়ে ক্লাসটা নিয়েছিলাম এমসিকিউ এর জন্য, কিভাবে কয়েক সেকেন্ডে করা যায়। এখান থেকে আজকে যে বৃত্তি পরীক্ষাটি হইল, এখান থেকে 3টি টাইপ থেকে প্রশ্ন আসছে, কিন্তু আপনারা চাইলে ক্লাসটি দেখতে পারেন। যদি আমি দেখি, আপনি যদি স্মার্ট হয়ে থাকেন, বা ওখানে যে আমি করেছিলাম এটা 1 2 সেকেন্ডে কিভাবে করবেন, এই টাইপের কোশ্চেন আসলে 250 টাকার 90% সমান কত টাকা, অথবা যে কোনো বলতে পারে 500 টাকা, 500 টাকার 50% কত টাকা, 500 টাকার 35% কত টাকা, এই টাইপের কোশ্চেন বললেই আপনি নিচে কি করবেন? টান দিয়ে দিবেন। টান দিয়ে কি করবেন? নিচে 100 লিখবেন। 100 লিখে 2 শূন্য কাটা, 25 9 কত? দেখেন, এটা গুণ করারও কিন্তু একটা মজার কৌশল আছে। আপনি চাই, পরীক্ষায় বহু নির্বাচনী গুলা কিন্তু দেওয়া হয় যাতে আপনি অতি সহজে সমাধান করতে পারেন, যাতে আপনার হিসাবের তেমন প্রয়োজন নাই, আপনি কৌশলে করতে পারেন। কৌশলে করার জন্যই কিন্তু ছোট একটা অঙ্ক দেওয়া হয়, মানে ওই ওখানে কিন্তু নম্বর গুলা ওইভাবেই দেওয়া হয়, যে হিসাবগুলা কিন্তু আপনি চাইলে মুখে মুখে করতে পারবেন। 8 9 25 কত? আচ্ছা, আমরা জানি 4 25 কত? 100। 4 25 যদি 100 হয়, তাহলে 8 25 কত? 200। তাহলে 9 25 কত? 225। আর আপনি যদি চান অঙ্কের নিয়মে করতে, তাহলে কিভাবে? 250 টাকার 90%, আচ্ছা 90% মানে কি? 250 এর এই যে বলছিলাম পার্সেন্ট মানে কি? যার কি হর 100, হর 100 উপরে যা আছে তাই লিখবেন। তাহলে এই শূন্য নিচে 2 শূন্য, উপরে 2 শূন্য কাটা, 9 25 কত? 225। চাইলে এভাবে আপনি করতে পারেন। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? মনে করেন এটা একটা বৃত্ত, তাহলে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। 1 হেক্টর সমান কত? এটা মেন বই হুবহু আছে, 10,000 বর্গমিটার। 9 নং প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অধিবর্ষ? আচ্ছা, অধিবর্ষের জন্য 2টা নিয়ম। আপনি যদি 2টা নিয়ম জানা থাকে, তাহলে পারবেন যে কোন সালটি অধিবর্ষ বা কোনটি অধিবর্ষ নয়। অর্থাৎ যে সালগুলা অধিবর্ষ, 4 বছর পর পর হয় সালগুলো, এই সালগুলো কি হবে? নর্মালি 1 বছর সমান কত? 365 দিন। এবং অধিবর্ষের সালগুলো 1 বছর সমান কত হবে? 366 দিন, অর্থাৎ একদিন বেশি হবে। এবং নর্মালি ফেব্রুয়ারি মাস 28 দিনে, অধিবর্ষ যে সালটাতে থাকে ওই সালের ফেব্রুয়ারি মাসটা কত দিন হবে? 29 দিনে। তো এটার নিয়ম হচ্ছে 2টা। একটা হচ্ছে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, আর একটা হচ্ছে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সালগুলো। আপনাকে 2টা বের করতে হবে। প্রথমে সালটা দেখতে হবে, সালটাকে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না বিভাজ্য নয়। যদি দেখেন 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যদি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, বা 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সালগুলো আছে, এই সালগুলো যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়,
তাহলে সালটা কি অধিবর্ষ। আচ্ছা আমি যদি দেখি 1800 সাল কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারণ 100 দিয়ে 1800 কে 100 দ্বারা ভাগ করলে কত হবে 18। 1900 সাল কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 1900 কে যদি আমি অর্থাৎ 1900 ভাগ 100 যদি আমি লিখি তাহলে উত্তর কত হবে 19। এই সালটা কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই দুইটার জন্য কিন্তু এক সূত্র, আবার এই দুইটার জন্য কিন্তু এক সূত্র। প্রথম লাস্ট হচ্ছে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যে সালগুলো, তাহলে এই সালগুলা কি 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এই দুইটা। আর এটা হচ্ছে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য যে সালগুলো আছে, এই দুইটা সাল কিন্তু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এগুলো যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সালটি অধিবর্ষ। এখন আমাকে দেখতে হবে এই অর্থাৎ যে সালগুলো 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য এগুলো 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, অর্থাৎ যে সালটাকে 100 দ্বারা ভাগ যাবে মানে কোনো ভাগশেষ থাকবে না, এবং 400 দ্বারাও যদি ভাগশেষ 400 দ্বারাও যদি ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে তাহলে এই সালগুলা অধিবর্ষ। এখন আমরা দেখি 1800 কিন্তু 100 দ্বারা ভাগ মানে 1800 ভাগ 100 কত হবে 18, কিন্তু সে 400 দ্বারা ভাগ যাবে না। কেন? আমি যদি এটাকে 400 দ্বারা ভাগ করি তাহলে কত হবে নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ আমি 400 ভাগ যদি লিখি 1800 তাহলে কত হবে হবে না, 4 4 কত 1600, অর্থাৎ 200 কি থাকবে অবশিষ্ট থাকবে, তার মানে এটা অধিবর্ষ হবে না। এটাতে 300 অবশিষ্ট থাকবে, এটা অধিবর্ষ হবে না। 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাহলে এটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এই দুইটা তো হবে না। এখন আমাকে এই দুইটা দেখতে হবে, এরা যেহেতু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে 1 নাম্বার সূত্রতে পারবো তাহলে কি এরা 4 দ্বারা বিভাজ্য কিনা। আমি দেখি 4 দ্বারা বিভাজ্য হইছে লাস্টেরটা 2024, এটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য 2024, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই সালটি অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে এটার উত্তর হবে ঘ নাম্বার। এরপর হচ্ছে 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম, এটা আমরা পারবো। 2 কেজি মানে কি আমরা জানি 1 কেজি সমান কি 1000 গ্রাম, তাহলে 2 কেজি সমান কি 2000 গ্রাম, এর সাথে আরো 25 গ্রাম যোগ করলে কত হবে 2025 গ্রাম, অর্থাৎ 2000 যোগ কত 25, তাহলে যোগ করলে কত হবে 2025 গ্রাম। তাহলে 2025 কোথায় আছে এইটাতে আছে। তাহলে আশা করি তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলা বুঝতে পেরেছো। আচ্ছা 2 নম্বর হচ্ছে সঠিক শব্দ সংখ্যা প্রতীক দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। এক নম্বর হচ্ছে 3500 ভাগ খালি ঘর সমান 35, যেটা আমি আগেই বলেছি সমান আছে মানে কি ডান পাশে কত আছে 35, বাম পাশে হবে কত 35। 35 হইতে গেলে আমার শর্ত কি দুইটা শূন্য বাদ দিয়ে দিলেই তো 35 হয়ে যায়, এটা অঙ্ক করে বের করার অঙ্ক করে এভাবে আপনাকে আলাদা করে বের করার প্রয়োজন নেই। এখানে যদি আপনি 100 লিখেন তাহলে কি হবে এই 2 শূন্য বাদ দিলেই কি হয়ে যাবে 35 হয়ে যাবে। কারণ বৃত্তি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারণ ওভাবেই দেওয়া হয় যে তা আপনি 10-20 সেকেন্ডে করতে পারেন অঙ্কটা, মানে ওরা মিলেই দেয়। আপনি দেখেন যতগুলো বহু নির্বাচনী যতগুলো সংক্ষিপ্ত যতগুলো শূন্যস্থান আছে সবগুলোর মধ্যে দেখেন কোনো ভাগ বা কোনো গুণ আপনাকে ওই আলাদা করে রাফ পেজে বা ওরকম করে করার প্রয়োজন নেই। আপনি চাইলে মুখে মুখে সবগুলো এখানে মুখে মুখে আপনি করতে পারেন, এর জন্য আপনাকে প্রচুর কৌশলী হতে হবে। এবং 35 তাহলে বা আমি জানি 3500, এটা সামনে কোনো চিহ্ন নাই তার মানে গুণ আর ভাগের ভাগের ক্ষেত্রে সামনে কি আছে গুণ আছে, তো সামনে যদি গুণ থাকে এই পাশে আসলে কি হবে ভাগ, খালি ঘরের সামনে কি আছে ভাগ, এই পাশে গেলে কি হবে গুণ, আমরা জানি গুণ চিহ্নটা কি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে সুতরাং কত হবে 100 সমান কত খালি ঘর, তাহলে খালি ঘরের মান কত 100। যখন একটি বাক্যকে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন বাক্যটিকে কি বলা হয় খোলা বাক্য। তখন বাক্যটিকে আমরা জানি দুইটা বাক্য, একটা হচ্ছে গাণিতিক বাক্য এবং একটি হচ্ছে কি খোলা বাক্য। খোলা বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। যেমন আমি যদি একটি সংখ্যা লিখি ক যোগ ধরুন ক যোগ 5 সমান লিখলাম 25 লিখলাম, এখন এই বাক্যটা সত্য না মিথ্যা আমি কিন্তু বলতে পারবো না। কেন? কর মানের উপর নির্ভর করবে বাক্যটা সত্য না মিথ্যা। কর মান যদি 20 হয় তাহলে কিন্তু বাক্যটা সত্য। যদি বাক্যটা আমি জানি যে বাক্যটা সত্য না মিথ্যা তখন এটা কিন্তু গাণিতিক বাক্য হয়ে যাবে। এটা কিন্তু গাণিতিক বাক্য, খোলা বাক্য না। খোলা বাক্য শর্ত হচ্ছে বাক্যটা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। ধরেন আমি এখানে 10 দিলাম, এরপরে কিন্তু আমি বলতে পারছি এটা কি বাক্য, এটা গাণিতিক বাক্য না খোলা বাক্য। অবশ্যই এটা গাণিতিক বাক্য হবে, কারণ গাণিতিক বাক্যের শর্ত হচ্ছে সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়।
এটাতে কিন্তু সত্য না মিথ্যা আমি নির্ণয় করতে পারতেছি, এই বাক্যটা কিন্তু কি ভুল। কারণ বাম পাশে 15, ডান পাশে কত 25, বাক্যটা কিন্তু ভুল। দেখেন এই বাক্যটা আবার সঠিক হয়ে যায় যদি আপনি এখানে সমান সমান 9 দেন, তাহলে কিন্তু বাক্য এটা সঠিক। কারণ বাম পক্ষ ডান পক্ষ কি সমান নয়, আছেই কিন্তু সমান নয়। আবার এই বাক্যটা সঠিক হতে পারে যদি আপনি এদিক দিয়ে চিহ্নটা দেন, তাহলে কি বলছে এই দুইটার যোগফল কি এই দুইটার যোগফল থেকে কি 25 কি হবে বড় হবে, তাহলে এই বাক্যটা কি সঠিক। তাহলে এটা আমি নির্ণয় করতে পারবো, অর্থাৎ যে বাক্যটি সত্য না মিথ্যা তা কি নির্ণয় করা যায় না, তখন বাক্যটিকে কি বলা হয় খোলা বাক্য। আচ্ছা একটা হচ্ছে 7, 11, 19 গসাগু কত। আচ্ছা তিনটাই তো মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যার 7-এর গুণনীয়ক কি কি, 7-এর গুণনীয়ক হচ্ছে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 7, 11-এর গুণনীয়ক কি হচ্ছে 1 11, 19-এর গুণনীয়ক কি কি হচ্ছে 1 19। অর্থাৎ তিনটাই কি মৌলিক সংখ্যা। আমরা জানি 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 100-এর মধ্যে কি মৌলিক সংখ্যা কয়টি 25টি। এর জন্য কিন্তু একটা কোডিং আছে, কি কি কোডিং মনে আছে 44 22 32 23 21। আচ্ছা এটা আমি অন্য এক সময় বুঝিয়ে দিব না। এরপর হচ্ছে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি হয়। আচ্ছা আমরা একটা প্রকৃত ভগ্নাংশ আগে লিখবো, এরপরে আমরা চিন্তা করব কি হয় বড় হয় না। একটা প্রকৃত ভগ্নাংশ কি বলেছিলাম যে নিচে কি থাকবে, অর্থাৎ যার কি থাকবে সবসময় হর। হর যদি বড় থাকে এবং লব যদি ছোট থাকে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কি, ধরুন আমি এখানে 8 লিখলাম, এখানে যে 9 লিখে, তো লব যদি বড় থাকে হর অপেক্ষা এটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্র কি, সামনে যদি একটা প্রকৃত ভগ্নাংশের সামনে যদি একটা সংখ্যা থাকে তখন কি এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি হবে। আচ্ছা এটা হচ্ছে হর, হর সবসময় কি হবে এটা হচ্ছে লব, লব থেকে কি হবে দেখেন বড় হয়েছে, তার মানে অপশন হচ্ছে বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় কি লব থেকে কি হবে বড় হবে। একটা প্রকৃত ভগ্নাংশ লিখবেন, হর লব লিখবেন, এটা আগে এমনি বের করলে কিন্তু তোমার অনেক সময় প্যাচ লাগতে পারে, তুমি এটা একটু লিখে নিবা। পরের কোশ্চেনটা হচ্ছে 5 নং, 16 জন লোক ড্যাশ জন লোকের 32%। এটাও কিন্তু আমি বৃত্তি পরীক্ষার আগে একটি ক্লাস নিয়েছিলাম, অনলাইনে ক্লাসটি আছে, কয়েক সেকেন্ডে শতকরা এমসিকিউ টাইপ 3 থেকে এটা আসছে যে 16 জন লোক ড্যাশ জন লোকের 32%। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 16 জন লোক ড্যাশ জন লোকের, ড্যাশ মানে একটা অজানা রাশি ধরি ক, ড্যাশ জন লোকের কত পার্সেন্ট, ক এর কত পার্সেন্ট 32%। এখন আপনি যদি এটা সমাধান করেন বা 16 সমান কি, দেখেন এই এতগুলো প্রশ্নের মধ্যে কিন্তু এক দুইটা প্রশ্ন আছে হয়তো আপনার একটু বেশি সময় লাগতে পারে। তাহলে কি হচ্ছে ক এর, তাহলে ক এর মানে কি গুণ 32%। এই যে বলেছিলাম যে কোনো সংখ্যার পার্সেন্ট মানে কি যার হর কত 132। তাহলে আমি যদি 16, আচ্ছা ক এই পাশে উপরে কি দুইটা গুণ করলে কি হবে 32 ক, নিচে হচ্ছে 100। তাহলে আমি যদি এটা ক্রস গুণ করি, নিচে কি মনে মনে একটা এক আছে, এই কোণা আর এই কোণা, এটা বলে আমরা ক্রস গুণ বা আর গুণ। তাহলে একের সাথে গুণ করলে কত হবে 32, 32 ক সমান 100 আর 16 গুণ করলে কত হবে 1600, বা ক সমান ভাগ করব 1600 ভাগ কত 32। এখন 32-এর সাথে যদি আমি 1600-কে ভাগ করি, তাহলে 32 কি 160-এর মধ্যে কতবার যায় 32, 5 বার দিই, 5 দোকানে 10, 10-এর শূন্য হাতের আছে 1, 3 5 15 আর 1 16, তাহলে 5 বারে কত হচ্ছে 160, শূন্য 32 কেটে আনলাম যায় না, তাহলে আমি একটা শূন্য দিয়ে দিব, তাহলে 50। তাহলে কি 50 জন লোকের 16 জন, অর্থাৎ 16 জন লোক হলো 50 জন লোকের 32%। এরপর 1.6, 1.6 হলো 0.1 এর কত একক। আচ্ছা 1.6 এর মধ্যে 0.1 কয়টা আছে, 16টা আছে। কেন আমি একটা নিয়ম বলেছিলাম 0.1 বলেন দশমিক আছে, দশমিকের পরে দশমিকটা উঠায় দিল, দশমিকের পরে কয়টা ঘর আছে একটা ঘর, তাহলে এখানে আছে কয়টা একটা, তার মানে কি দশমিকটা দশমিক বাদ দিলে কত থাকবে 16। অথবা আপনি করতে পারেন 1.6 ভাগ করতে পারেন 0.1 এর সাথে, এটা ভাগ করলে কত হবে 1.6 কিভাবে ওঠাবেন, দশমিকের জন্য কি একটা এক, আমি এটা গুণ করে দিলাম সহজের জন্য, উপরে যা আছে তাই থাকবে, দশমিকের জন্য একটা এক, এক ঘরের জন্য কি একটা শূন্য, ভাগ এটাও যদি আমি ভাগ করি আমরা জানি কিভাবে দশমিককে কিভাবে ভগ্নাংশ আনতে হয়, দশমিকের জন্য একটা এক, এরপরে এক ঘরের জন্য একটা শূন্য, উপরে যা আছে তাই, তাহলে কত 10 ভাগের কত 16,
এটা কি করো, ভাগটা গুণ করে দিব, উপরে চলে যাবে 10, নিচে চলে আসবে 1, তাহলে 10 10 কাটা 1.6 হলো 0.1 এর 16 একক। এটা বইয়ের মধ্যে আছে, এগুলা হুবহুবই দেওয়া আছে বই থেকে, অথবা আপনি চাইলে আরো অন্যভাবেও ভাগ করতে পারেন। 7 নং প্রশ্নটা দেখি, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের ড্যাশ গুণ। আচ্ছা, আমরা যদি একটা বৃত্ত আঁকি, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে হচ্ছে ব্যাসার্ধ। আর কেন একেবারে এই সম্পূর্ণটা হচ্ছে, এই যে এখানে সম্পূর্ণটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা কি জানি, ব্যাস তাহলে কয়টা ব্যাসার্ধ, এখান থেকে হচ্ছে এক ব্যাসার্ধ, এখান থেকে এক ব্যাসার্ধ, তো দুইটা ব্যাসার্ধ সমান হচ্ছে কি ব্যাস। তাহলে কি বলতে পারি, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস। ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তাহলে রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান তাকে রম্বস বলা হয়। তাহলে রম্বসের 1 মেট্রিক টন সমান কত কেজি, এটা আমরা সবাই জানি, বইয়ের মধ্যে দেওয়া আছে। 1 মেট্রিক টন সমান কত, 1000 কেজি। এরপর 1976 সালে ফেব্রুয়ারি মাসটি ছিল, এটা কিন্তু আমি আগেই পড়িয়েছিলাম যে অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ যে সালগুলা, সেই সালগুলা কি ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর নর্মালি ফেব্রুয়ারি মাস কি 28 দিনে। এখন এটা কিন্তু 100 দ্বারা কি যায় না, ভাগ যায় না, অর্থাৎ 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে যেহেতু 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে আমাকে দেখতে হবে এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তাহলে 1976 কে যদি আমি 4 দ্বারা করি, 4 4 কত, 16, বিয়োগ করলে কত হচ্ছে 37, 4 9 36, 4 4 কত, 16, অর্থাৎ 454। তার মানে সালটা কি অধিবর্ষ। তাহলে অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস কত দিনে, 29 দিনে। চিহ্ন হয়েছে উত্তরপত্রে সংক্ষেপে উত্তর লেখো, অর্থাৎ তোমাকে বলেছে যত সংক্ষেপে করা যায় আর কি, কারণ নম্বর হচ্ছে 1, একের জন্য কিন্তু তোমাকে এত বড় করে অঙ্ক করার প্রয়োজন নেই। তুমি সংক্ষেপে, অর্থাৎ রাফ যতটুকু, মানে যত সংক্ষেপে করতে পারো, কারণ বলেই দিছে সংক্ষেপে। হ্যাঁ, তুমি সংক্ষেপে উত্তর করবা। গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আচ্ছা, এখানে গুণফল তো বলেই দিছে, গুণকও বলে দিছে, সূত্রটার মধ্যে আছে কি, দুইটা তো হবে না, আছে কি গুণ্য, তাহলে উত্তর কি গুণ্য, উত্তর হচ্ছে কি গুণ্য। অথবা সূত্রটা কি, গুণফলকে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি বোঝায়, যে গুণফল। তাহলে আমি কি, এটা যদি আমি বা লিখতে পারি, এই লাইনটা থেকে আমি কি লিখতে পারি, গুণফল, গুণফল এটা গুণ আছে, এই পাশে নিলাম ভাগ গুণক, গুণফল ভাগ কি গুণক সমান কি গুণ্য। এটাই হচ্ছে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, গুণ্য। এখানে ভাগ চাইতে ইন্টারেস্টিং বিষয়, দেখেন এখানে দুইটা শূন্য আছে না, দুইটা শূন্য থাকলে দুইটা গড় যেটা, এটাই ভাগশেষ। ভাগশেষ কত, 23। এখানে যদি 10 থাকতো তাহলে ভাগশেষ কত হইতো, ভাগশেষ কিন্তু 3 হইতো। 100 আছে দেখে ভাগশেষ কত, 23। 1000 থাকলে ভাগশেষ কত হইতো, 223। তাহলে এই অঙ্কে ভাগশেষ কত, 23। আবার আপনি যদি চান যে 1 মিনিট অঙ্কটা করে দেখাবেন, তাহলে উত্তর কত, ভাগশেষ কত, 23 উত্তর। এরপরে কোশ্চেনটা হচ্ছে, কোন দৌড় প্রতিযোগিতায় 1 চক্র সমান 700 মিটার, কততম চক্রে 1500 মিটার পথ অতিক্রম করা যাবে। একটু ভালো করে খেয়াল করেন, ধরেন এটা আপনার স্কুলে খেলা হচ্ছে, বলছে একটা চক্র দিবেন, এখান থেকে এই পর্যন্ত আসবেন 1 চক্র, তাহলে কতটুকু, 700। আপনি যদি 2 চক্র দেন, এখান থেকে এই পর্যন্ত দেয়, 2 চক্র দিলে কত, 700 যোগ 700, তাহলে 2 চক্রে কতটুকু আসলেন, 1400 মিটার কিন্তু আসলেন। কারণ 1 চক্রে 700, 2 চক্রে কত, 1400। বলছে কি কততম চক্রে 1500 মিটার পথ অতিক্রম করবে, 1500 ক্রস করতে হবে, মানে কি 1500 আপনাকে অতিক্রম করতে হবে। তো দুইবারে কি অতিক্রম হয় 1500 না, দুইবারে কত হয়েছে, 1400, কিন্তু 1500 কিন্তু হয়নি, তাহলে 3বার দিতে হবে, অর্থাৎ দুইবারে 1400, আরেকবার অতিক্রম করতে হবে। 3বার যদি অতিক্রম করে তাহলেই কত, 1500 মিটার অতিক্রম করবে, অর্থাৎ 3বারে কত হবে, 2100 মিটার চলে যাবেন। কিন্তু বলেছে যে 1500 মিটার অতিক্রম করতে হবে, মানে 1500 মিটার পার হতে হবে। পার হওয়ার জন্য আপনাকে কয় চক্র দিতে হবে, 3 চক্র দেয়া লাগবে। তাহলে এটা উত্তর কি, ক্রমবাচক ভাবে লিখবেন। তাহলে আপনি ক্রম করে 1500 ভাগ কত, 700, এত চক্রে, তাহলে আপনি যদি ভাগটা করেন, 700 কে যদি আপনি 1500 দ্বারা ভাগ করেন, 1400, 100, তাহলে কি, অর্থাৎ আপনি লিখবেন কি, 2 চক্র অতিক্রম করার পরও আরো 100 মিটার পথ বাকি থাকবে, অতএব
2 1 সমান কত? 3 চক্রে কত? 1500 মিটার পথ অতিক্রম করবে। আপনাকে এত বড় করে না দিলে হবে, ভাগ করে দেখায় দিবেন। 1500 ভাগ 700, ভাগফল হয়েছে 2, ভাগশেষ হয়েছে 100, 2 যোগ 1 সমান 3 চক্রে 1500 মিটার পথ অতিক্রম করবে। কারণ বলেই দিছে সংক্ষেপে উত্তর করার জন্য। তাহলে 1 নং এর উত্তর কি? গুণ্য। তাহলে 2 নং এর উত্তর কি হয়েছে? 23। 3 নং এর উত্তর কত? 3, 3 চক্রে অতিক্রম করবে। এরপরে 4 নং দেখি, ক গুণ 2 সমান 36। ক এর মান কত হলে বাক্যটি সত্য? তাহলে সেম, আচ্ছা ক কত হইলে, এই পাশে যেহেতু 36, এই পাশেও কত হতে হবে? 36। তাহলে ক কত বসালে 36 হবে? 18 বসালে। অথবা আপনি যদি চাইলে 1 2 লাইন অঙ্ক করতে পারেন, সমান কত? 36 বা ক সমান 2, এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে সুতরাং কর মান কত? 18। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 18। 18 24 এর সাধারণ গুণনীয়ক গুলা কি কি? আমরা জানি 18 এর গুণনীয়ক কি জানি? 1 2 3 6 9 18। 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। সাধারণ গুণনীয়ক মানে কি? সাধারণ শব্দটা বলছিলাম কি, যেটা কমন থাকবে উভয়ের মধ্যে। তাহলে কি কি কমন আছে? 1 আছে কমন, 2 আছে, আর কি আছে? 3 আছে, আর কি আছে? 6 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি? 1 2 3 6। আর 6 নং কোশ্চেনটা হচ্ছে 2 ও 8 এর লসাগু কত? আচ্ছা, আমি কিন্তু একটি লসাগুর উপর একটা ক্লাস দেওয়া আছে, 2 সেকেন্ডের লসাগু নির্ণয়। এখানে তো লসাগু সম্পর্কে বিস্তারিত বলা আছে, মানে 3টা নিয়মে লসাগু করে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লাসটি করতে পারেন। তাহলে 2 ও 8 এর লসাগু কত? বলেছিলাম যে বড় সংখ্যার মধ্যে যদি ছোটটা ভাগ যায় তাহলে লসাগু কত? 8। কারণ যেহেতু সংক্ষেপে বলছে, আপনি শুধু উত্তর লিখলেও হবে, আর আপনি চাইলে 2 1 লাইন দেখায় দিলেও আর বেশি ভালো। 2 দিয়ে 2 একে 2, কত? 4 দোকানে 8। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত? 2 গুণ 4 গুণ 1। তাহলে 4 দোকানে 8। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 8। পরে বলছে কোন ভগ্নাংশের লব সবসময় বড় হবে? আচ্ছা, আমি তো জানি না কোন ভগ্নাংশের কি কি অপশন হতে পারে, হয় প্রকৃত হবে না হয় অপকৃত হবে। আপনি দুইটা ভগ্নাংশ লিখেন মনে মনে। একটা লিখলাম ধরেন 8/2, আর একটা ধরেন আমি লিখলাম 8/10। এখন বলছে কোন ভগ্নাংশের লব, আমরা জানি কি হর হচ্ছে কি নিচের অংশটা, লব হচ্ছে উপর অংশ। কোন ভগ্নাংশের লব সবসময় বড় হবে? লব বড় হবে মানে কি? হর ছোট হবে। এটাতে কি লব কি ছোট? এটা হবে না। তার মানে হবে কোনটা? লব সবসময় বড় হবে। এই যে এটাতে লব কিন্তু বড় হয়েছে, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে কি? অপকৃত। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে অপকৃত। আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ইউটিউবে মোবারকস লার্নিং জোন, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে মোবারকস লার্নিং জোন যে পেজটা আছে এটাতে আপনারা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অঙ্ক আছে, এটা আমরা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা আমরা বেশ কয়েকভাবে আমরা ভাগ করতে পারি। আমরা 1 2টা নিয়ম দেখি। তাহলে আমরা যদি নিয়ম 1 দেখি, ভাগ অনেকভাবে করতে পারেন। আপনি যদি নর্মালি ভাগ করেন তাহলে মানে কি, এটা 6 ভাগ হচ্ছে 0.24। আচ্ছা, 6 কি শূন্যর মধ্যে ভাগ যায়? যায় না। তাহলে 6 0 0। এরপরে কি দশমিক আছে, যেহেতু একটা দশমিক দিয়ে দিবেন। এরপর 2 কেটে আনলেন। 6 2 এর মধ্যে ভাগ যায়? যায় না। 6 0 0 বিয়োগ করলেন 2, 2 এর মধ্যে যায় না। 4 কেটে আনলেন, তাহলে কত হয়েছে? 4 6 24। তাহলে এটা উত্তর কত হয়েছে? উত্তর হয়েছে 0.04। 2 4 ভাগ 6, এটাকে আপনি চাইলে 0.24 যেহেতু আছে, এটাকে আপনি চাইলে আপনার মন চাইছে ভাগ, বুঝেন না, আপনি গুণ আকারেও করতে পারেন। দশমিকের জন্য কি হবে? একটা 1, দশমিকের পরে কয়টা কয়টা ঘর আছে? 2টা। উপরে যা আছে 24 ভাগ কত? আপনি 6 দিতে পারেন। বা ভাগটাকে আপনি কি করলেন? গুণ করলেন। 1 চলে গেল উপরে, নিচে আসলো 6। 6 দিয়ে যদি এটা কাটি, 4 6 24। আবার 4 দিয়ে যদি কাটি, 4 25 কত? 100। তাহলে 25 ভাগের কত? 1। এটা উত্তর হতে পারে। আপনি যদি চাইলে এটাকে সমস্ত ভাঙাইতে পারেন। 1 বলেন, 25 কি 1 এর মধ্যে ভাগ যায়? যায় না। না গেলে একটা শূন্য। দশমিক দিলেই কিন্তু আমি ভাজ্যতে একটা শূন্য দিতে পারবো। এখন 10-এর মধ্যেও যায় না। পরের বার যতবার প্রয়োজন পড়বে ভাগফলে শূন্য এবং ভাজ্যতে শূন্য। 4 25 কত? 100। তাহলে শূন্য। চাইলে আপনি এই দুইটা নিয়মে করতে পারেন, আরো নিয়মে করতে পারেন। আমি যদি আরেকটা নিয়ম করি, নিয়ম 3 লিখলাম এখানে। 0.24
ভাগ হচ্ছে 6। আচ্ছা আমি দশমিক উঠায় দিলাম, উভয় সংখ্যাকে 100 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা আপনি দুইটা সংখ্যা যদি থাকে, আপনি চাইলে উভয় সংখ্যাকে সেম সেম সংখ্যা দ্বারা গুণও করতে পারবেন, সেম সেম সংখ্যা দ্বারা ভাগও করতে পারবেন। আমি দুইটা সংখ্যাকে আমি 100 দ্বারা গুণ করে দিলেই কিন্তু দশমিকটা উঠে যাবে। আমি যে দুইটাকে 100 দ্বারা গুণ করি, ভাগ 6 গুণ 100, এখন দেখেন দশমিক কিন্তু আমার উঠে গেল। কারণ কি, একের পরে কয় শূন্য? 2 শূন্য। দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে 2 ঘর আছে এখানে, একের পরে 2 শূন্য, তার মানে দশমিক এটা উঠে যাবে। তাহলে কত হয়েছে? 24 ভাগ কত হয়েছে? 600। আপনি এখন 600 এটা 24 দিয়ে ভাগ করেন, দেখেন কত হয়। 600 কি 24-এর মধ্যে ভাগ যায়? যায় না। না গেলে একটা দশমিক, এখানে ভাজ্যতে একটা শূন্য। 240-এ ভাগ যায়? 240-এও ভাগ যায় না। তাহলে এখানে একটা শূন্য, এখানে আরেকটা শূন্য, তাহলে কত এখন যায়? আপনি 3টা নিয়ম করাই দিছে, এছাড়া আরো অনেক নিয়ম আছে। আপনি যে কোনো নিয়মে অঙ্ক করলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। যেহেতু সংক্ষেপে বলছে, আপনি 3টা থেকে যে কোনো একটা করতে পারেন। এরপরে দেখেন এটা কত, এই অঙ্কটা কিন্তু আমি একটু দশমিকের, আপনি যে চ্যানেলটাতে ক্লাসটি দেখছেন মোবারকস লার্নিং জোন, এখানে কিন্তু দশমিকের একটি গুণের ক্লাস দেওয়া আছে। আপনি চাইলে এই ক্লাসটা দেখলেই এই অঙ্কটা পারবেন। তাহলে এটা গুণ করি, তাহলে দেখেন কি হবে। দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। এখানে একের পরে কয় কয় শূন্য আছে? 2 শূন্য। এখানে মনে মনে একটা শূন্য দেন, শূন্য দিলে তাহলে 2 ঘর, তাহলে কত হবে? 2750। অর্থাৎ আপনি এটা গুণটার একটা কৌশল আছে, আমি পরবর্তী ক্লাসে আপলোড দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ দশমিকের পরে একটা একটা সংখ্যা আছে না, একের পরে কয় শূন্য? 2 শূন্য। আপনি আরেকটা শূন্য দিয়ে দিবেন মনে মনে, দিয়ে দিলে এই দশমিক তখন উঠে যাবে। তাহলে কত? 2750। আপনি যদি চান ওই যে নর্মালি গুণ করবেন তাও করতে পারেন। 27.5 নিচে কত আছে? 100। আপনি যে করেন 0 0 0 আবার 0 0 5 7 2, তাহলে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, তার মানে কত হবে? 2750। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে, কারণ প্রশ্নটা কিন্তু খুব বেশি কঠিন ছিল না, মানে সহজেই ছিল। বৃত্তি তুলনায় সহজ ছিল। যারা পড়াশোনা করেছো অবশ্যই ভালো করেছো। কিন্তু তুমি পরীক্ষাটা যদি ভালো দেওয়ার মন্দ দেও, যাই দেও, তুমি প্রশ্নটা কিন্তু ভালো করে সমাধান করবা। কারণ তুমি হয়তো এখন 6-এ পড়ো, 5 আর 6 কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু 6-এ কিন্তু ক্যারেট আছে, তো ওখানেও দেখো চান্স পাও কিনা, বা চেষ্টা করো। এরপরে কোশ্চেন রয়েছে, এক জাতীয় কতগুলো রাশির গড় কিভাবে নির্ণয় করা হয়? গড় নির্ণয় করা হয় রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ তুমি গড় এটাও লিখতে পারো, অথবা তুমি সরাসরি লিখতে পারো গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ রাশিগুলোর মোট সংখ্যা, এভাবে লিখলেও হবে। পরে কোশ্চেনটা হচ্ছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 60 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? মানে কি বলছে? লাভ না, চেষ্টা করবা শেষে লাভ আনার জন্য। আমি বলেছিলাম যে এই কোশ্চেনটাও কিন্তু 2 সেকেন্ডে শতকরা থেকে বা শতকরা থেকে একটি ক্লাস অনলাইনে দেওয়া আছে, যেটা আমি আগেই বলেছিলাম। এখানে এমসিকিউ টাইপ 5 থেকে আসছে। অর্থাৎ এখান থেকে আমি মোট 6টা টাইপ, অর্থাৎ 22 মিনিটের একটা ক্লাস, মোট 6টা টাইপ করিয়েছিলাম। 6টা টাইপ থেকে যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় কিন্তু 3টি কোশ্চেন কিন্তু কমন পড়েছে 3টি টাইপ থেকে। তো তোমরা চাইলে ক্লাসটি দেখতে পারো। যে কোনো পরীক্ষায় কিন্তু ওই ক্লাসটি থেকে, শতকরা থেকে যদি প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায় কিন্তু ওই ক্লাসটি থেকে কমন পড়বে। তাহলে আমরা লিখতে পারি, কি বলছে? লাভ হবে। কি বলছে শেষে? লাভ হবে। তাহলে লাভ, আচ্ছা লাভ বা ক্ষতি কার উপর নির্ভর করে? আগেই বলেছিলাম, ক্রয় মূল্যের উপর। তুমি কত টাকা দিয়ে কিনেছো এটার উপর কিন্তু নির্ভর করবে লাভ বা ক্ষতি। তাহলে 50 টাকায় লাভ হয় কত টাকা? 10 টাকা। 50 টাকায় ক্রয় করে কত টাকা বিক্রি করেছি? 60 টাকা। তার মানে লাভ আমি কত টাকা করেছি? মাত্র 10 টাকা। তাহলে 50 টাকায় লাভ লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় 50 টাকা। আমি বলছি শতকরা মানে কি 100 তে আনতে হবে। তাহলে 100 টাকায় লাভ হয় 50, 10 গুণ কত? 100 টাকা। তাহলে 50 দিয়ে 100 কে কাটলে 2 সমান কত? 20%। তাহলে শতকরা কত লাভ হবে? শতকরা 20% লাভ হবে। এরপরে কোশ্চেনটি মুখস্থ, যে ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ো, এই পর্যন্ত লিখলেই হবে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, এই পর্যন্ত লিখলেই হবে। কিন্তু তুমি যদি একটু বেশি লিখতে চাও, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান, এই যে এই জোড়াটা কিন্তু সমান্তরাল, কিন্তু জোড়া দেখতে কি? অসমান। মানে এটা কিন্তু সমান না, কিন্তু সমান্তরাল। এবং অন্য জোড়া বাহু অসমান্তরাল, এরা কিন্তু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ সংজ্ঞা। আর যেহেতু তুমি 5-এ
পড়ো বা 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছো, এখন 6-এ পড়ো, তুমি এতটুকু লিখলেই তোমার হয়ে যাওয়ার কথা। এরপরে কোশ্চেনটা বই থেকেই হুবহু মুখস্থ। 1 লিটার সমান কত ঘন সেন্টিলিটার? 1 লিটার সমান কি 1000 ঘন সেন্টিলিটার। এরপরে কোশ্চেনটা হচ্ছে 1889 সালটি কোন শতাব্দীর? যে শতাব্দীর ক্ষেত্রে কিন্তু যে সালটা থাকবে অর্থাৎ সামনে যে দুইটা ডিজিট থাকবে এই দুইটা ডিজিটের সাথে এক যোগ করলে মোটামুটি শতাব্দী বের করতে পারবো। তারপরেও আমি একটু লিখে দিলাম 1801 থেকে 1900 সাল পর্যন্ত, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। 1901 থেকে 2000 সাল পর্যন্ত এটা হচ্ছে বিংশ শতাব্দী। 2001 থেকে 2100 সাল এটা হচ্ছে একবিংশ শতাব্দী। কোশ্চেন আছে কম্পিউটারের দুইটি অংশের নাম লিখো। তাহলে কম্পিউটারের কিন্তু অনেক অংশ আছে, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, মাদারবোর্ড। তুমি যদি এর বাইরেও লিখে থাকো হবে, এতে চিন্তা করার কিছু নেই। সময় স্বল্পতার জন্য ক্লাসটি খুব দ্রুত নিয়েছি, অনেকেই হয়তো বুঝতে পারেন নাই। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আপনারা পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।